আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত পরশুদিন আমি একটা ভিডিও বানিয়েছি গাইবান্ধার পলাশবাড়ি যে উপজেলা আছে সেখানকার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে একটি আপনার মন্দির নির্মাণ হচ্ছিল। হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে ৭৬% জমির উপরে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে, যেটা শোনা যায় অনলাইনে বিভিন্ন জায়গাতে, একটি বেশ বড়সড় মন্দির নির্মাণ করা হচ্ছিল। এবং আমি দেখিয়েছি যে সেই মন্দির নির্মাণের আগে কিভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, হিজবুত তাহরির অর্থাৎ জামাতে ইসলামের যত রকমের শাখা আছে, গোপন গুপ্ত যত শাখা, মূল মাদার অর্গানাইজেশন তো জামাতে ইসলামী, এরা কিভাবে এই মন্দিরটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাদের কথা হচ্ছে যে একটা মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন মূর্তি থাকবে, কোন আরাধনার বস্তু থাকবে সেগুলো তারা নির্ধারণ করে দিবে। আপনার মূর্তি এত লম্বা হতে পারবে না, এত ফিট হতে পারবে না, এইখানেই কেন হতে হবে, এই জায়গাতে কেন, উদ্দেশ্য কি, ভারতের হাই কমিশনার সেখানে কেন উদ্বোধন করবে, ব্লা ব্লা ব্লা। আমার ওই ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্ম পালন করবার জন্য তার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, প্যাগোডা নির্মাণ করতে পারবে। এটা আমাদের সংবিধানের ৪১ নম্বর যেই ধারাটা আছে, সে অনুচ্ছেদ আছে, সেটা বলে। আমি একটু পড়ে শোনাই। বাংলাদেশের সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আইন, জনশৃঙ্খলা, নৈতিকতা সাপেক্ষে প্রতিটি নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার এতে সুরক্ষিত হয়েছে। পরিষ্কার কথাবার্তা। ৪১-এর একে একদম পরিষ্কারভাবে বলা আছে যে যে কোনো নাগরিক তার ধর্ম পালন করতে পারবে, ধর্ম পালন করতে গিয়ে তার ধর্মীয় উপাসনালয় তৈরি করতে পারবে, সেটা সুরক্ষা করতে পারবে, ব্যবস্থাপনা তারা করতে পারবে। এখন বাংলাদেশের যে মোল্লাগুলো আছে, উগ্র মোল্লা যারা আছে, যাদেরকে আমরা মোটামুটি চিনি, জানি, এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। এরা আমাদের নাম বিক্রি করে খায়, অর্থাৎ অপকর্ম, যত রকমের নোংরা কাজগুলো তারা করে এবং ওগুলা করে বলে বাংলাদেশের সমস্ত মুসলমান এটা চায়। আসলে সমস্ত মুসলমান এটা চায় না, এটা শুধু ওরাই চায়। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই আজকে, যেই কারণে ওই আমার আগের ভিডিওটার ফলো আপ আমি যে কারণে করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুবই ডিস্টার্বিং, হিন্দুদের যে পবিত্র যেই রামের যেই ভাস্কর্য আছে বা সেটা ছবি এঁকে সেখানে জুতা পেটা করা হচ্ছে। সেখানে বলছে মারো। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই হুজুরগুলো এরা বলছে মানি না, মানবো না, বাংলাদেশে রামের ভাস্কর্য তারা মানি না, মানবো না। আমি আবার একটু দেখাবো, শুরু থেকেই দেখাবো। দেখেন দেখেন, জুতা দিয়ে পেটাচ্ছে। অর্থাৎ যে হিন্দুদের যেই পবিত্র মানুষ যিনি রয়েছেন, মানব যিনি রয়েছেন, শ্রীরাম, তাকে তার একটা ছবি এঁকে সেই ব্যানারের মধ্যে জুতা দিয়ে পেটাচ্ছে। কল্পনা করেন তো যে আমাদের মুসলমানের, আমাদের যারা অত্যন্ত সম্মানিত যারা রয়েছে কোনো একটা দেশে, আমাদের সম্মানিত নবী, রাসূল, পয়গম্বর, আল্লাহর বন্ধু, অলি, তাদেরকে এরকম জুতা দিয়ে পেটাচ্ছে, আমাদের কেমন লাগে? এর আগে আমরা দেখেছি যে পশ্চিমা দেশের অনেক জায়গাতে কোরআন শরীফকে পুড়িয়ে ফেলা হয়েছে, যেগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি, প্রতিবাদ করেছি সেগুলার। আজকে চিন্তা করে দেখুন তো যে এইটার রিপারকেশন হিসেবে যদি আজকে ভারতে মুসলিম ধর্মের কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে নিয়ে এরকম অবমাননাকর কাজ করা হয়, তাহলে আমাদের কেমন লাগবে? আমি নিশ্চিত যে বাংলাদেশের সমস্ত মানুষ তার এটাকে সাপোর্ট করেনি। এটাতে গুটি কয়েক কিছু মানুষ, যাদেরকে আপনারা চেনেন, আপনাদের মোটামুটি পরিচিত এই লোকগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা দেশেই এরকম উগ্রবাদী থাকবে,
এই বাংলাদেশে 20 কোটি জনগণের মধ্যে এদের মতো সবাই না, শান্তিপ্রিয় মানুষ এবং অনেক মুসলমান যারা আছে তারাই অবাক হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? আমাদের দেশের সংবিধানের এই অনুচ্ছেদটা অনুযায়ী কিন্তু আমাদের পেনাল কোডে আইনও করা আছে, যেমন 295 ক 295, যেখানে বলা হয়েছে যে কোনো, দুটোকে আমি মিলিয়েই পড়ছি, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্ম নিয়ে কেউ যদি কোনো অবমাননাকর কথাবার্তা বলে সেটার বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে 95 কতে সম্ভবত প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাকোডা, এইসব জায়গাতে যদি কেউ আক্রমণ করে অবমাননাকর কথা বলে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এটা সরকারের অনুমতি লাগে 295 ক এর ক্ষেত্রে। আমি জানি 295 ক দুইটা একসাথে পড়তে হবে। তো এই জায়গাতে এই বর্তমানে দখলদার বাহিনী যারা আছে, এই বিএনপি, তারা কোথায়? বিএনপি যখন এবার ইলেকশন করলো, ওরা কি জানে যে ওদের কতগুলো আসনে ওরা জয়লাভ করেছে সরাসরি হিন্দুদের ভোটে? হিন্দুরা কিংবা অনেক মানুষ আছে যারা ভয় পেয়েছে যে বিএনপিকে ভোট দিবে, এবং বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, প্রচুর মানুষ ভোট দিয়েছে এই ভয়ে যে তা না হলে জামাতে ইসলামী এসে যাবে। আজকে খেয়াল করে দেখুন, এইটা নিয়ে বিএনপির কোনো ধরনের রা নেই, বিএনপির কোনো ধরনের বক্তব্য নাই। আজকে যদি মুসলিম ধর্মের কোনো কিছু নিয়ে এই ধরনের অবমাননাকর কিছু হতো, গ্রেফতার হতো না, মামলা হতো না, তাহলে হিন্দু ধর্মের অবতারকে নিয়ে, হিন্দু ধর্মের শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে নিয়ে যে এরকম প্রকাশ্যে এই ঘটনাগুলো হচ্ছে, বিএনপি কোথায়? এই শ্রীরামকৃষ্ণের যেই ভাস্কর্য বা মূর্তি যেটাই বলি না কেন, এই যে এই পলাশবাড়িতে উপজেলাতে এই মন্দিরে থামিয়ে দেওয়া হলো, নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হলো, এইটার ব্যাপারে বিএনপির কোনো স্ট্যান্ড আছে কি? কেউ কি আমাকে জবাব দিতে পারবে যে বাংলাদেশে হাজার হাজার মসজিদ সৌদি আরবের টাকাতে হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডিপ্লোম্যাট সেসব মসজিদ উদ্বোধন করেছে, হাজার হাজার মাদ্রাসাকে টাকা দিচ্ছে, পেট্রো ডলারের টাকা তারাই বাংলাদেশে ঢালছে? এইটা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেছে যে এই টাকার উৎস কি? বা কোনো মানুষ যখন মসজিদ নির্মাণ করে তার সেই মসজিদের ওই লোকটা কেমনে মসজিদ নির্মাণ করলো, সেই টাকার উৎস কি? তাহলে এই হরিদাস বাবু নামে যে ভদ্রলোক মন্দির নির্মাণ করছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই টাকার উৎস কি, তার ট্যাক্স দেখা হোক। সোজা বাংলাতে হচ্ছে, বাংলাদেশে হিন্দু ধর্ম পালন করা যাবে না। হিন্দু ধর্মের মন্দির থাকবে বটে, দয়া দাক্ষিণ্য করে সেই মন্দির থাকবে, কিন্তু মন্দির যদি নতুন করে নির্মাণ করতে হয় তাহলে মুসলমানেরা বা এই তৌহিদি জনতা নির্ধারণ করে দিবে সেই মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন ভাস্কর্য থাকবে না, সেটার সাইজ কতটুকু হবে। এগুলা বাংলাদেশে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের উপরে এইসব অত্যাচারের রিপারকেশন, এবং একই সাথে আমরা সীমান্ত অঞ্চলবর্তী জায়গাগুলোতে যেগুলোতে দেখেছি জামাতিরা নির্বাচিত হয়েছে এই ভুয়া মাগরিবের ইলেকশনে, সেখানে দেখেছি কিভাবে ভারতের অঞ্চলে ঢুকে তাদের জিনিসপত্র চুরি করে আনছে, সেখানে ঢিল মারছে, পাটকেল মারছে, মানে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে চায় কি? বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, হিন্দুদেরকে প্রলুব্ধ করে, সেখানে তাদের থেকে ভোট নিয়ে এইসব কথাবার্তা বলে সেই উগ্র মৌলবাদীদেরকে, এই জঙ্গিদেরকেই রাস্তায় লেলিয়ে দিয়েছে। প্রকাশ্য রাস্তায় তারা জুতাপেটা করছে হিন্দুদের পরম শ্রদ্ধেয় যে অবতাররা রয়েছে তাদেরকে। সেটা নিয়ে বাংলাদেশের সুশীল সমাজরাও তো কথা বলছে না, কবি সাহিত্যিক যারা আছে তারাও তো কথা বলছে না, কেউ কথা বলছে না, যেন ভয়ে সব নিশ্চুপ হয়ে আছে। আমি জানি না এইটা কোন পর্যন্ত যাবে, কোন পর্যন্ত গড়াবে, বা ভবিষ্যতে এইটার রিপারকেশন বা এইটার মূল্যটা কিভাবে চুকোতে হয় আমার ধারণা নাই। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার প্রতিবাদটা জানিয়ে গেলাম, একজন মুসলিম হিসেবে আমি এই প্রতিবাদটা জানিয়ে গেলাম। আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের আমি ধারণ করি, আমি নিজেকে মুসলিম বলি, আমি ইসলাম ধর্মকে পালন করি, সেই জায়গা থেকে প্রতিবাদ করে গেলাম যে আমার ধর্মে পরিষ্কার করে বলা হচ্ছে অন্যের ধর্মের প্রতি জুলুম না করবার জন্য।
আমার ধর্মে পরিষ্কার করে বলা আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, পরিষ্কার করে বলা আছে। আমাদের ধর্মকে যারা কলুষিত করছে, যারা আমাদের এই ইসলাম ধর্মকে কেন্দ্র করে হিন্দুদের উপর আজকে এই অ্যাটাক করছে, আমি একজন মুসলিম বাংলাদেশি নাগরিক হিসেবে এটার প্রতিবাদ জানিয়ে গেলাম। কারণ আমি আমার উত্তর প্রজন্মের কাছে দোষী থাকতে চাই না। আমাকে কেউ যদি কখনো জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে প্রতিবাদটুকু আমি করেছিলাম, আমার যতটুকু কণ্ঠ আছে, যতটুকু অ্যাবিলিটি আছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষকে এটা নিয়ে কথা বলা দরকার। আজকে আপনি চুপ আছেন, কালকে আপনার ঘাড়ে এসে বলবে যে আপনি জামা কাপড় কতটুকু পরতে পারবেন, আপনাকে প্রশ্ন করবে আপনি প্যান্ট কোন সাইজের পরবেন, জামা কোন সাইজের পরবেন। একদিন আপনার কাছে এগুলো আসবে এবং আসছেও। এই উগ্র ধর্মীয় মৌলবাদীরা এই দেশকে যেভাবে ক্যাপচার করছে, যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্র তথা ব্যানানা রিপাবলিকের দিকেই যাচ্ছে। এখানে কোনো আইন নেই, কোনো কানুন নেই। যে এই হিন্দুদের ভোটে আজকে আমি বলবো যে একটা হিন্দুদের ভোটে যেখানে প্রায় 87টার উপরেও বেশি আসন পেয়েছে বিএনপি, এমন তথ্য আমাদের কাছে রয়েছে, সে বিএনপি আজকে যেন নিশ্চুপ এক নীরবতা পালন করছে। কারণ দেশে এখন সংবিধান নাই, আইন নাই। আমি আমার প্রতিবাদ জানিয়ে গেলাম। রাম মূর্তি নিয়ে কথা হচ্ছে, রংপুরের রংপুরের রাম মূর্তি বা রাম মূর্তি রংপুরের সেই পলাশবাড়ির গাইবান্ধাতে। গাইবান্ধা আবার শিরোনাম হয়ে এসেছে। এটা কোন গাইবান্ধা? যে গাইবান্ধাতে আপনাদের মনে থাকার কথা দেলোয়ার হোসেন, দেইলা রাজাকার দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে বলে মাইকে ঘোষণা করেছিল। সেই কারণে বাংলাদেশে 65 জন মানুষ মারা গেছে পুলিশ সহ, আপনার মনে থাকার কথা। সেই গাইবান্ধাতে এখন রাম মূর্তির একটা যে প্রস্তাবনা সনাতন ধর্মাবলম্বীরা গ্রহণ করেছিল, শুনেছি সেটা সর্বশেষে তৌহিদি জনতার চাপে, প্রশাসনের চাপে, স্থানীয় এমপির চাপে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি, খবরে পড়েছি। তো এটা আসলে ঘটনা কি? তৌহিদি জনতা নামে আপনি যেগুলো বললেন, তৌহিদি জনতা মানেই এখন সবাই ধরে নেয় একটা আতঙ্ক। তৌহিদি জনতা মানে ধরে নেয় যে তারা কোনো আইন মানবে না, তারা মানুষকে মেরে ফেলবে, পিটিয়ে কুপিয়ে মেরে ফেলবে। তৌহিদি জনতা মানেই তারা বর্বর, অশিক্ষিত, মূর্খ, মোল্লা, এই ধরনের শব্দ আমাদের জনমনে ফুটে ওঠে। কিন্তু আমরা তো এটা চাইনি। আমরা তো তৌহিদি জনতার নামে এগুলো হোক আমরা চাইনি। তৌহিদি জনতা মানেই সনাতনীদের বাড়ি ঘর পুড়ে দিবে, সংখ্যালঘু বৌদ্ধদের বাড়ি পুড়ে দিবে। তৌহিদি জনতা মানেই ভালুকাতে মানুষ পুড়িয়ে মেরে ফেলবে। তৌহিদি জনতা মানেই মাজার পুড়িয়ে দিবে শত শত। তৌহিদি জনতা মানেই কবরে আগুন লাগাবে। তৌহিদি জনতা মানেই কবর থেকে লাশ তুলে তা পুড়িয়ে দিবে। এটা তো তৌহিদি জনতা হতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশে তৌহিদি জনতার এই চিত্রটাই দেখতেছি। এগুলো সরাসরি মানবিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সেই সাথে নৈতিক অপরাধ এবং আইনের অপরাধ, ফৌজদারি অপরাধ, যেটা আমাদের অ্যাডভোকেট সাহেব, আইনবিদ সাহেব, তিনি এগুলো নিয়ে বলবেন। সরাসরি এগুলো অপরাধ। আপনি দেখেন এই বাংলাদেশে এখন তারা একটা বাংলাদেশের লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। বর্তমানে প্রাইমারি স্কুলের ছাত্র হচ্ছে মাদ্রাসা ছাত্র বেশি। দুষ্ট লোকেরা বলে যে এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা হয়ে গেছে। আমাদের অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন, মেজবাউদ্দিন আহমেদ স্যার, তিনি বলেছেন যে আমার চোখের সামনে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসার মাদ্রাসা হতে দেখে গেলাম, তিনি বলেছেন। আর কিন্তু আমরা কি দেখতেছি? তৌহিদি জনতার ছত্রছায়ায় আমরা দেখলাম পুরো বাংলাদেশটাকে একটা মাদ্রাসায় পরিণত করা হয়েছে। এটা যে কোনো দেশের, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের জন্য এটা ভালো নয়। ওই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, গণতন্ত্র, মানবতা, সাহিত্য, এমনকি অর্থনীতির জন্য এটা ভালো কোনো সিমটম না। তার জন্যই আপনি দেখেছেন যে একজন বাংলাদেশি অস্ট্রেলিয়াতে বসবাস করে 4 লক্ষ কোটি টাকা তিনি ভারতে বিনিয়োগ করেছেন। কেন? কারণ জানে যে এই দেশটা এরকম অস্থিতিশীল। একটা 10 লক্ষর, প্রায় বাংলাদেশে 10 লক্ষের মতো মসজিদ মাদ্রাসা রয়েছে। 95% দাবিদার। এর মধ্যে তৌহিদি জনতার দাবিদার আরো আছে। এইখানে গলিতে গলিতে মসজিদ মাদ্রাসা। এখানে একটা রাম মূর্তি নির্মাণ হলে কি মহাভারত শুদ্ধ হয়ে যেত? এখন এটা উল্টো করে বলতে হবে যে বাংলাদেশ কি অপবিত্র হয়ে যেত? বাংলাদেশের হাজারো জায়গার নাম আছে রাম নামে শুরু। আমার এলাকাতে রয়েছে রামনগর, সেটাকে মুসলমানি করে লিখে নাম রেখেছে আরামনগর। এই যে ঢাকার আরামবাগ, আমার তো ধারণা ওইটার নাম বোধহয় রামবাগ ছিল, বা ভারতে তো সাধারণত রামের সাথে বাঘ যায় না, বাগান হতে পারে। একটা ঘটনা ওইখানে আছে, যাক ওটা বাদ দিলাম।
ভারতে রয়েছে, বাংলাদেশে রয়েছে রামপুরা, আপনাদের এলাকায় আপনার আশেপাশে আপনার জেলায় পাবেন রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর, অসংখ্য রামের নাম পাবেন। বাংলাদেশের নদী, গাছপালা, ফল ফুল, অসংখ্য নাম, এগুলি সব কিছুই হিন্দু সনাতনী নামে, যদি আপনি যদি ধর্মের ব্যাখ্যা করেন। বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার মিল পাওয়া যায়, বাংলা ভাষার সাথে হিন্দি ভাষার মিল পাওয়া যায়। এমনকি 52 সালে ভাষা আন্দোলনকে কাফেরের আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধকে কাফেরের হিন্দু মুসলমানের যুদ্ধ বলা হয়েছে। তো এই যে একটা রাম মূর্তি নির্মিত হলে কি হতো বাংলাদেশে, বরং আমাদের বাংলাদেশের এই মুহূর্তে লাভ করেছে। ভাই এই যে বিটলেমি না করে, ডিস্টার্ব না করে 2000 ছাত্রকে হত্যার গল্পটা বলুন। আপনার কোন মায়ের ভাতারেরা 71 সালে 30 লক্ষ মেরেছে, সেই গল্পটা আগে আপনার মায়ের ভাতারের কাছ থেকে জেনে নেন। আপনার খালা মামাদের, খালা ফুপুদের জিজ্ঞেস করেন 71 সালে অগণিত নারীদের কারা ধর্ষণ করছে, সেই গল্পটা একটু শুনে নেন। এখানে ফাত্রামি করতে আসেন না, আমরা এখানে ফাত্রামি করতে আসি না। এখানে আমরা জাতীয় জনগুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। এর কি করতেছেন? এখানে আসছেন 2000 ছাত্র, 2000 মধ্যে 1500 জিন্দা শহীদ ফেরত আসছে। সেটার মুরদে কোলায় নাই আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট দেখাইতে, সেটার মুরদে কোলায় নাই যে আরো হত্যা হয়েছে তাদের পোস্টমর্টম দেখাইতে। যাত্রাবাড়িতে 2000 কথা বললেন আপনারা, আপনাদের মেরে ধর্ষণ করছে, তারাই মারছে, সেটাকে জিন্দা শহীদ মানেছে। এগুলো ভাই মুখ খারাপ করেন না, আমাদের এগুলো একজন ভদ্রলোক আছে, আমি ভদ্রলোক না, স্ট্রিট পিপলের ভাষায় বলি, এখানে একজন আইনবিদ আছেন, আমি এগুলো কথা বলতেছি না। এগুলো বলে হয়তো ফাত্রামি করতে আসেন না, কেন আসছেন ওই যে জুলাই সন্ত্রাসীদের গল্প শোনাইতে আমাদের না, ফাত্রামি করতে আসছেন। হ্যাঁ, ওই কারিনা নাকি ফারিনা, তার কবরে আপনি পাকিস্তানি পতাকা দেখেন, সেই গল্প শোনাইতে আসছেন আমাদের না, ফাত্রামি করেন। যাই হোক, যেটা বলতেছিলাম, একটা সনাতনীদের একটা ভগবান রামের মূর্তি, সেটা 10 ফুট হোক, 20 ফুট হোক, 100 ফুট হোক, 1000 ফুট হোক, একেবারে চাঁদ পর্যন্ত চলে যায়, কি সমস্যা? কি হবে? আপনি একটা রাম মূর্তি সহ্য করতে পারতেছেন না, তাহলে সারা ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডা মসজিদ বানান কোন আক্কেলে? আপনার মিনার এত উঁচু বানান কেন? যদি তারা বলে মিনার আমি বানাইতে দিব না, মসজিদ ছোট বানাও। যদি বলে নামাজ, আপনারা নামাজ রাস্তার মধ্যে পড়েন, মসজিদ থাকতো, ওইখানে গিয়ে ফাত্রামি করেন। আর নিজের দেশের নাগরিকেরা, নিজের এই দেশ হিন্দুদের দেশ, সনাতনীদের দেশ। বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে সর্বোচ্চ 1500 বছর, 1400 বছর সর্বোচ্চ। তার আগে ছিল তারা খ্রিস্টান, বৌদ্ধ, তার আগে ছিল তারা সনাতনী, তার আগে বাংলাদেশিরা, এই বাংলা অঞ্চলের মানুষ ছিল প্রকৃতি পূজারী। এই কথাগুলো আমাদের বুদ্ধিজীবীদের বলার কথা, আমার না, কিন্তু আমাকে বাধ্য হচ্ছে বলতে, কারণ এটা তারা, কারণ বিড়ালের গলায় কেউ ঘন্টি বাঁধতে চায় না, আমাকে বাঁধতে হয়, তাই বাঁধি। কারণ যোগ্যরা যখন তাদের নিজের দায়িত্ব পালন না করে, তখন অযোগ্যদের চলে আসতে হয়, দায়িত্ব নিয়ে বলতে হয়, তাই এগুলো বলতেছি। এই বাংলাদেশের মানুষ এইখানে রামের মূর্তি বানাবে না, কোথায় বানাবে? পাকিস্তানেও বানাইতে পারবে, ওইখানেও রামের পুত্র লব আর কুশের শহর লাহোর। তাহলে রামের মূর্তি কোথায় বানাবে? ইরানে। রামের মূর্তি কোথায় বানাবে? মক্কার সামনে, মদিনার সামনে। রামের, হিন্দুদের ভগবানের রামের মূর্তি কোথায় বানাবে? ইরাকে। না তো বাংলাদেশেই বানাবে। আপনি বানাতে দিলে কি সমস্যাটা? বরং আপনি যদি সনাতনীদের ভগবান রামের মূর্তি এখানে স্থাপন করতে দেন, তাহলে আপনারা প্রমাণ করতে পারবো যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশ সৌহার্দ্যের দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ সংখ্যালঘুদের অধিকারকে রক্ষা করার দেশ। সেই সুযোগটা আপনি দেননি, আমরা দিচ্ছি না। এইখানে তৌহিদি জনতার ইমান নষ্ট হয়ে যায়। কেন? ভগবান রামের একদল মানে বদমাইশিরে দেখেন, একদল বলে মন্দির হইতে দিব না, আরেক দল বলে হিন্দুই থাকতে দিব না, আরেক দল বলে রামের মূর্তি বানাবো একটু ছোট বানাবো। ফাত্রামিটা দেখেন, নিজেরাই সিদ্ধান্ত আসতে পারেন এই কোনটাকে। আপনার কি ইমানের জোর? একটা সনাতনীদের ভগবান রামের মূর্তি দেখলাম আপনার ইমান চলে যাবে, ওইরকম ইমান আল্লাহ মুসলমান হয়ে লাভ কি ভাই? ওরকম ইমানদার হওয়ার তো আপনার দরকার নাই। আপনি একটা মন্দির দেখলে আপনার ইমান চলে যায়, আপনার নারীরা যদি বোরকা ছাড়া যায়, আপনার নাকি ইমান দণ্ড সোজা হয়ে যায়। তো মাদ্রাসায় পোলাপান এই ল্যাম এক্সকিউজ কেন দেখান? এই ল্যাম এক্সকিউজ দেখানোর কোনো দরকার আছে? মাদ্রাসায় পোলাপান তো নারী না, ওরা তো পুরুষ পোলা, ওদের দেখলে তো আমরা দেখি আপনাদের ইমান দণ্ড খারাপ। এগুলো ফাত্রামি বাদ দেন, বাংলাদেশটাকে বাংলাদেশের মতো থাকতে দেন। এই বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম সম্মিলিত ভাবে আমরা থাকতে চাই। যারা এই তৌহিদি জনতার নামে মন্দির সেখানে হতে দিলেন না, সেখানে স্থগিত করে দিলেন, আবার ওইখানে গিয়ে বলতেছেন এগুলো দেখতে হবে এইখানে কোনো বিদেশি ষড়যন্ত্র আছে কিনা। তাহলে বিদেশে যখন মসজিদ বানান, সেটা কি বিদেশি ষড়যন্ত্র থাকে? কথা তো সেটা প্রমাণ হয়।
আপনি যদি আপনার দেশের সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি হিন্দুদের মন্দির বানাইতে দিবেন না, খ্রিস্টানের গির্জা বানাইতে দিবেন না, হিন্দুর মূর্তি বানাইতে দিবেন না, এটা যদি আপনি গায়ের জোরে করেন, তাহলে অন্য জায়গায় যদি গায়ের জোরে শুরু করে, তখন আপনি কোথায় যাবেন? আপনার ইমানের জোর নষ্ট হয়ে যায় ভগবান রামের মূর্তি দেখলে, কিন্তু আপনার ইমানের জোর নষ্ট হয় না ড্রাগের ব্যাপারে দেখলে, ইয়াবার ব্যাপারে দেখলে আপনার ইমানের জোর নষ্ট হয় না। আপনার ইমানের জোর নষ্ট হয় না ৭১-এ যারা খুন ধর্ষণ করেছে তাদের দেখলে আপনার ইমান নষ্ট হয় না। আপনার ইমান নষ্ট হয় একটা পাথর বা মাটির একটা মূর্তি দেখলে, যেটা আপনি বলেন এটা জড়, এর কোনো আত্মা নাই, এর কোনো কাজ নাই, কোনো মূর্তির কোনো ক্ষমতাই নেই, কিন্তু বোঝা গেল যে মূর্তির ক্ষমতা আছে। বোঝা গেল মাটির হোক পাথর হোক মূর্তির অনেক ক্ষমতা। বোঝা গেল 10 লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, 95% মুসলমান থাকার পরেও, এই দেশের সরকার মুসলমান থাকার পরেও, সংসদে সংবিধানে বিসমিল্লাহ লাগানোর পরেও, রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরেও একটা পাথরের মূর্তির সামনে সব আপনারা হিজড়া হয়ে যান। এটাই আপনি প্রমাণ করে দেবেন। হিন্দুরা এগুলো বলতেছে যে ভাই আপনাদের ইসলাম ধর্ম এতই দুর্বল যে একটা ভগবানের মূর্তি থাকলে, পাথরের মূর্তি থাকলে ইসলাম নষ্ট হয়ে যাবে, মুসলমানের ইমান নষ্ট হয়ে যায়। মুসলমানের ইমান খাদ্যে ভেজাল দেখলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ওজন কম দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ব্যাংক লোন মেরে দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান বোনের ওয়ারিশ মেরে দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র বলৎকার হলে তাদের ইমান নষ্ট হয় না, দুর্বল হয় না, মুসলমানের ইমান সুদে ভেজাল দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান সুদ খেলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ঘুষ খেলে ইমান দুর্বল হয় না, মুসলমানের ইমান দুর্বল হয়ে যায় মূর্তি রাখলে। একটা মাটির মূর্তি, একটা 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 সনাতনীদের ভগবান রামের মূর্তি রাখলে, সেটা পাথর হোক মাটির হোক, এই দেশের ইমান নষ্ট হয়ে যায়। ওই রকম ইমানদার মুসলমান আসলে আদৌ দরকার আছে কিনা সেটা মুসলমান সমাজ এটা বিবেচনা করা উচিত। জি, ধন্যবাদ। সরকারের 100 দিনের বেশি পেরিয়ে গেছে, মন্ত্রীরা বিভিন্ন দেশে সফর করছেন, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখন পর্যন্ত কোনো দেশে যাননি। তার বিদেশ সফর আসলে শুরু হবে কোন দেশ দিয়ে? তিনি কি প্রথমে চীনে যাবেন, ভারতে যাবেন, নাকি মালয়েশিয়ায় যাবেন? কেন তার এই বিদেশ সফর নিয়ে এত দেরি হচ্ছে বা এত কথা হচ্ছে? ক্ষমতায় আসার পরে অনেকেই ধরে নিয়েছিলেন যে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হবে ভারত, এবং 17ই ফেব্রুয়ারি তিনি শপথ নিয়েছেন। মার্চ মাসেই তার ভারত সফরে যাবার কথা ছিল, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল মরিশাস যাবার পথে ভারতে কিছুদিন ছিলেন, এবং তখন তিনি ভারতের মন্ত্রী এবং অজিত দোভাল অনেকের সাথেই গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। অনেকেই বলছিল যে তিনি সেই সফরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে আজ অবধি তারেকের ভারত সফর বিষয়ে কোনো তারিখ পাওয়া যায়নি। এদিকে তিনি চীন যাবেন এটি নিয়েও কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে, এবং সর্বশেষ শুনেছিলাম যে এই মাসেই তিনি চীন সফরে যাবেন। তারেক রহমান যেন চীন সফরে যান, এর জন্য তার সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তোড়জোড় চলছে। ভারত সফর নিশ্চিত না হলেও এই মুহূর্তে 3 জন বিএনপি সরকারের সিনিয়র মন্ত্রী চীনে রয়েছেন, ডেপুটি স্পিকার চীনে রয়েছেন, এবং তাদের সম্মিলিতভাবে চেষ্টা হলো যে তারেক রহমান যেন জুনের শেষ সপ্তাহে চীনে যেতে পারেন। 23শে জুন থেকে 29শে জুনের মধ্যে তারা তারেক রহমানের চীন সফরের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এদিকে চীনা রাষ্ট্রদূত ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন। মির্জা ফখরুল আলমগীরের ঠাকুরগাঁয়ে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন, এবং সেখানে মির্জা ফখরুল আলম যে বক্তৃতাটা দিয়েছেন এবং চীনা রাষ্ট্রদূত চীনা ভাষায় যে বক্তৃতা দিয়েছেন, দুটোই বেশ আনন্দদায়ক ছিল উপস্থিত যারা সেখানে ছিলেন। চীনা রাষ্ট্রদূত চীনা ভাষায় বক্তৃতা দিয়েছেন, এবং সেখানে একজন তরুণী দোভাষী ছিলেন, তিনি সেটা আবার বাংলা করে দিয়েছেন। চীন সফরে যাবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করা, আবার বিভিন্ন সীমান্ত এলাকায় চীনের অ্যাক্টিভিটিস, যেমন 3টি সীমান্ত এলাকায় তারা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করতে চেয়েছে।
ঠাকুরগাঁয়ে তারা আগামী বছর একটি প্রতিনিধি দল পাঠাবেন, সেখানে ইন্ডাস্ট্রি করবার কথা বলা হচ্ছে। এর আগে বরগুনায় চীনা রাষ্ট্রদূত গিয়েছিলেন, যেখানে একটি ড্রোনকে নিষ্ক্রিয় করা হয়েছিল এবং জেলেরা পেয়েছিলেন। তো চীন সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তো চীন যখন সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, তখন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসনের ভূমিকা আসলে কি হওয়া উচিত? তার তো চাকরি থাকার কথা না, কারণ তিনি সিনেটে যে ইন্টারভিউটা দিয়েছিলেন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে ফাইনাল মনোনীত হবার আগে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে চীনের প্রভাব তিনি কিভাবে কমাবেন, এবং তিনি বলেছিলেন তিনি চেষ্টা করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি আসার পরে বাংলাদেশে চীনের প্রভাব আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি বেড়ে গেছে, এবং তারই লক্ষণ আমরা দেখছি। এখন তারেক রহমান চীনে গেলে কি আলোচনা হবে সেটি নিয়েও কিন্তু এই যে সিনিয়র মন্ত্রীরা গেছেন, এটি নিয়ে আলোচনা হচ্ছে যে তারেক রহমান যদি চীন সফরে আসেন তাহলে কি নেবেন কি দেবেন এগুলো নিয়ে আলোচনা হবে। তো ভারতে যাবেন, চীনে যাবেন, কিন্তু তার সফরের ডেটটা আমরা পাচ্ছি না। এটাই সমস্যা, যে তিনি আসলে কবে যাবেন। এই যে মালয়েশিয়া যাবেন বলে আবার শুনলাম, সেই মালয়েশিয়া যাওয়াটাও এখনো নিশ্চিত হতে পারছে না। তার মানে কি তারেক রহমানের বিদেশ সফরটা ঝুলে আছে, এবং এটা কি তারেক রহমানের সরকারের আন্তর্জাতিক কূটনীতির দেউলিয়াত থেকে প্রমাণ করে কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিশ্বাস শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন তারেক রহমানের প্রথম বিদেশ সফর যদি চীন হয় তাহলে সেটা খুবই ভালো, তার প্রথম বিদেশ সফর যদি চীন না হয় তাহলে সেটা আরো ভালো। এইটা একটা কূটনৈতিক মারপ্যাচের কথা হয়ে গেল। এই যে তারেক রহমানের যে চীনের সাথে মাখামাখি বা তার সরকারের পক্ষ থেকে যে চীন প্রীতি, এটা অন্য পরাশক্তিগুলো কিভাবে দেখছে, ভারত কিভাবে নিচ্ছে। এই যে সীমান্ত এলাকায় চীনকে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করা হচ্ছে, লালমনিরহাটে যে এয়ারবেস আছে সেখানে চীনা উপস্থিতি, সবকিছু তো ভারত খুব একটা ভালোভাবে নিচ্ছে বলে মনে হয় না। এবং এই সময় ভারতের নতুন রাষ্ট্রদূত এলেন দীনেশ ত্রিবেদী, এই প্রথম একজন প্রবীণ রাজনীতিবিদকে তারা রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পাঠালো। প্রবীণ রাজনীতিবিদই শুধু না, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এবং তিনি চমৎকার বাংলা বলেন। এই পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন জড়িত থাকার কারণে তিনি বাংলা বলেছেন, এবং তিনি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন গতকাল, এবং তার প্রথম দিনের চলার পথে তিনি পদ্মা সেতু হয়ে এসেছেন, পদ্মা সেতুতে নেমেছেন, এবং যশোরে তিনি যে কথাগুলো বলেছেন, তিনি দুই দেশের বৃহত্তর ঐক্যের কথা বলেছেন। 140 কোটির ভারত আর 20 কোটির বাংলাদেশ মিলে 160 কোটি, তাদের একই আকাশ একই বাতাস। এই কথাটাকে খুব ভালোভাবে খোলা মনেও নেওয়া যায়, আবার এটাকে বেশ এটার বিরোধিতা করবার মতো অনেক সুযোগ আছে। এমন একটা ঘুগলি তিনি প্রথম দিনেই ছেড়েছেন। তো এখন কথা হচ্ছে যে তিনি দুই দেশের ঐক্য মানে কি বাংলাদেশ ভারত এক হয়ে যাবে? আবার আরেকটা কথা হচ্ছে বাংলাদেশ ভারতের ঐক্যের কথা বলছেন, তাহলে সার্ক কি দোষ করবে? তো এই কূটনীতির এই খেলাগুলো চলছে। বাংলাদেশ আসলে আন্তর্জাতিক কূটনীতিতে যে কোন দিকে যাচ্ছে, কার বন্ধু হতে যে কার শত্রু হয়ে যাচ্ছে, এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে। এবং এই বাংলাদেশ চীনের এই সম্পর্ক, সেটা নিয়ে ভারত এবং আমেরিকার উদ্বেগ। ঠিক তখন আমরা দেখছি যে এই যে ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি সরকার এবং জামাতে ইসলামের মধ্যে যে একটা টাগ অফ ওয়ার শুরু হয়েছে, ঠিক সেখানে এই দ্বন্দ্ব মেটাতে সক্রিয় হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন। নিন্দুকেরা বলছে যে একটা দেশ কোন পর্যায়ে গেলে তার নিজেদের ব্যাংকিং ইস্যুতেও বিদেশি রাষ্ট্রদূতের হস্তক্ষেপ করতে হয়। এটা কি বাংলাদেশের জন্য খুব সম্মানজনক, নাকি বেন ক্রিস্টেনসনের আসলে কাজের পরিধিটা বা তার সীমাটা তিনি নিজেই হয়তো জানেন না, যেখানেই যখন ইচ্ছে হচ্ছে তিনি স্টেপ ইন করে যাচ্ছেন?
একজন রাষ্ট্রদূত কি এটা করতে পারে, না এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। এই যে আমাদের বাংলাদেশ, এটি 53-54 বছরের স্বাধীন একটি দেশ, কিন্তু এই বাঙালির শেকড়, বাঙালির যে কালচার, বাঙালির যে ইতিহাস, বাঙালির যে মনন, বাঙালির যে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি, এটা 1, 2, 3 বা 5 বছর, 100 বছরের নয়। আপনারা দেখেন যে বাংলা সাহিত্য 1913 সালে নোবেল অর্জন করেছে, অর্থাৎ আমাদের বাঙালি কবি, বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল অর্জন করেছেন। 2013 সালে 100 বছর পেরিয়ে গেছে, আজকে 113 বছর শেষ হচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, বাংলাদেশের বয়স হতে পারে কম, বাংলাদেশের বয়স হতে পারে 54 বছর, কিন্তু বাংলার ইতিহাস, ঐতিহ্য, বাংলার সাহিত্য, সংস্কৃতি, বাংলার এই যে জাতিগত বৈচিত্র্য এবং বুদ্ধিভিত্তিক যে কালচার, এটা কিন্তু শত শত বছরের পুরনো। এই বাঙালি হাজার হাজার বছর থেকে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি এবং নিজেদের ঐতিহ্য এবং ইতিহাস ভিত্তিক একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নের ভেতরে থাকতে থাকতে 1947 সালে ধর্মের ভিত্তিতে, মুসলমানের ভিত্তিতে বাঙালি একটি রাষ্ট্র পেলেন, তাও ভগ্নাংশ, অর্থাৎ পাকিস্তানের অংশ হলেন। এই পাকিস্তানের অংশ হয়ে বাঙালি দেখল যে বাঙালির ধর্মভিত্তিক যে পরিচয়, এই পরিচয় দিয়ে আসলে রাষ্ট্র চলে না। মাত্র 23 বছরের মাথায় সেই রাষ্ট্রটি ফেল করলো, রাষ্ট্রটি পরাজিত হলো এবং সেটি ভেঙে বহুমাত্রিক চিন্তায় এবং চেতনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান সবার সমন্বয়ে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবং ভিন্ন ধর্মের, ভিন্ন আদর্শের, ভিন্ন চিন্তার মানুষ এক জায়গায় হয়ে অসাম্প্রদায়িক চেতনায়, বুদ্ধিভিত্তিক চেতনায়, আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার চেতনায়, ভাষাভিত্তির চেতনায় আমরা একটি রাষ্ট্র তৈরি করেছিলাম, যেই রাষ্ট্রটির নাম ছিল বাংলাদেশ এবং এখনো আছে বাংলাদেশ। এর পিছনে রক্ত দিয়েছেন 30 লক্ষ প্রাণ, 2.5 লক্ষ নারী ইজ্জত দিয়েছেন, 1 কোটি মানুষ বাস্তুহারা হয়েছে, আর সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে বাংলাদেশে যারা বেঁচে ছিলেন, যারা বসবাস করেছেন, আমাদের পিতা, মাতা, ভগ্নী, ভ্রাতা, আত্মীয় স্বজন, পরিজন। মানুষের এই দুঃখ, কষ্ট, ত্যাগ, তিতিক্ষা এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, শহীদদের আত্মদান, রাজনীতিবিদদের পরিচালনা, সৈনিকদের যুদ্ধ, সব মিলিয়ে আমরা কম্বাইন্ড একটা এফোর্টের ভিতর দিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। 53 বছরে এই দেশটি আমাদের প্রতিবেশী যেসব রাষ্ট্র রয়েছে তাদের অনেককে পিছনে ফেলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই দেশে শুধুমাত্র সংস্কৃতিবান, ভাষাভিত্তিক, সংস্কৃতিভিত্তিক এবং বুদ্ধিভিত্তিক চেতনার মানুষই শুধু জন্ম হয়েছে তা না, মৌলবাদী সাম্প্রদায়িক চেতনার মানুষও কিন্তু এই দেশে দিন দিন সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। যে মৌলবাদীদের হাতে, যে সন্ত্রাসবাদীদের হাতে, যে নৈরাজ্যবাদীদের হাতে, যে ধর্মবাদীদের হাতে 2024 সালের আগস্ট মাসে একটি অভ্যুত্থান হয়েছে, এটাকে অভ্যুত্থান না বলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, আগ্রাসীদের দ্বারা রাষ্ট্র ধর্ষিত হয়েছে বলতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে, দেশটি যাচ্ছে কোথায়? ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে তখন অনেকের কাছে ধারণা হয়েছিল বাংলাদেশ মনে হয় উন্নত বিশ্ব হয়ে গেছে, কারণ ইউনূস আপনাদেরকে বলেছিলেন যে পৃথিবীর সব দেশ তার কাছে এসে বলছে কতজন দিতে পারবেন লোক, অর্থাৎ বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কত দিতে পারবেন। বলে এর পরের বছর নাকি এসে হাত জোর করে বলবে যে আমাকে মানুষ দাও। সেই মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে যাবে, বাংলাদেশের তরুণ সমাজে কোটি কোটি বেকার, আর বেকার থাকবে না, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে,
পৃথিবী বাংলাদেশের মানুষকে মাথায় নিয়ে নাচবে। ডক্টর ইউনূসের সময়ে দেখা গেল পৃথিবীর নানান দেশ ভিজিট ভিসা দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। নানান দেশ বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। এখন খেয়াল করে দেখেন, ইউনূস যদি ক্ষমতায় না আসতো, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, তরুণ এবং মধ্যবয়সী বা বৃদ্ধ বয়সী, তাদের মধ্যে একটা আক্ষেপ থাকতো, আয় হায় রে, ডক্টর ইউনূস ক্ষমতায় যদি আসতো এই বাংলাদেশ মনে হয় স্বর্গ হয়ে যেত। মানুষের সেই আক্ষেপ ডক্টর ইউনূস গুছিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশকে একটি মবের রাজত্ব কায়েম করেছেন। গতকাল রাত্রে দেখলাম জাতীয় দলের একজন খেলোয়াড়ের যে অবস্থা, জাতীয় দলের খেলোয়াড়, বর্তমান জাতীয় দলের নাইম, সেই ভদ্রলোককে, সেই খেলোয়াড়কে উত্তম মধ্যম দিয়ে পুলিশ ধরে নিয়ে গেল। কি সন্দেহ করে? তার গাড়িতে সোনা চোরাচালানির কারবারি, সোনা আছে মনে করে, কিছুই পাওয়া গেল না। এই যে দেশটিকে উল্টো রথে হাঁটিয়ে দেওয়া, অর্থাৎ একটি দেশকে সাম্প্রদায়িক বিষ বাষ্প দিয়ে সন্ত্রাসের জনপদ তৈরি করে, মাজার ভেঙে, মক্তব ভেঙে, মসজিদ ভেঙে, মন্দির ভেঙে, মানুষকে লাশ তুলে পড়িয়ে এবং জিন্দা মানুষকে হিন্দু বলে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে বলে তাকে হত্যা করে যে লীলা বাংলাদেশে ইউনূস চালিয়েছে, সেই লীলা এই এখন যে সরকার এসেছেন, যে জনাব তারেক সাহেব, তিনিও বন্ধ করতে পারছেন না। তিনি কি বন্ধ করতে পারছেন না নাকি তার ইচ্ছা নেই, সেটা আপনারা একটু বিচার করে দেখবেন। এই যে বাংলাদেশ প্রতিনিয়ত আমাদের জীবন থেকে দিন যাচ্ছে, আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে এই সমাজ, এই রাষ্ট্রকে কি করতে হবে? আপনারা খেয়াল করে দেখেন, বাংলাদেশ একটা সময়ে আপনি যদি 70, 80 অথবা 90-এর দশকেও যান, অভাবের যে গভীরতা, দারিদ্র্যের যে গভীরতা বাংলাদেশের সমাজে খুবই কঠিন একটা অবস্থা ছিল। কিন্তু সেই অবস্থায় বাংলাদেশ এখন নেই। মানুষের হাতে হাতে মোবাইল এসছে, কানেক্টিভিটি মানুষের বেশ বেড়ে গেছে। মানুষের উন্নয়নশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের সময়ে যেই পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, টাকার যেভাবে অবমূল্যায়ন হয়েছে, সমাজে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে, এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটা যেভাবে বাধাগ্রস্ত হয়েছে, পাকিস্তান প্রীতি যেভাবে বেড়েছে, মোল্লাতন্ত্র যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এবং মধ্যযুগীয় শাসন ব্যবস্থার দিকে মানুষের যে যোগ তৈরি করেছে, এই জন্য বাংলাদেশ কিন্তু 30 বছর হলেও পিছিয়ে গিয়েছে। এই 30 বছর পিছন থেকে আবার টেনে আনতে হলে বাংলাদেশকে সাংস্কৃতিক বিপ্লব হতে হবে। যে সাংস্কৃতিক বিপ্লবটা হবে বাঙালিত্বের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, 1000 বছরের সংস্কৃতি, নজরুলের সংস্কৃতি, রবীন্দ্রনাথের সংস্কৃতি, জসীমউদ্দিনের সংস্কৃতি। এই সংস্কৃতির বদলে এখন বাংলাদেশে যে আইয়ামে জাহেলিয়াতকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অশনি সংকেত। আপনারা দেখেন, ডক্টর ইউনূসকে আপনারা দেখে বুঝেছেন তারা এদেশকে বদলাতে পারবে না। ঠিক তেমনি জামায়াতে ইসলামকে যদি আপনারা আনেন, যারা চিন্তা করছেন জামায়াত আসলে ইসলামী শাসনতন্ত্র দিবে, ইসলামী সমাজ ব্যবস্থা দিবে, সমাজ বদলে যাবে, গান আগের মতো থাকবে না, ইসলামিক ওই যে সাইমুম শিল্প গোষ্ঠীর মতো হবে। একবার যদি জামায়াতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশ আবার 1900 সালে ফিরে যাবে। 2021 সাল, 20 সাল, 30 সাল নয়, ওই 1900 শতকে বাংলাদেশ আবার ফিরে যাবে। কেননা তারা চিন্তায় মধ্যযুগীয়, তারা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। আপনি খেয়াল করে দেখেন, ছোটবেলা থেকে আপনারা যারা আমার বয়সী, যারা বাংলাদেশ পরবর্তী প্রজন্মের মানুষ, তারা জানেন যে শিবির, ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার কাছেই বিভিন্ন পুস্তিকা নিয়ে গেছে, জামাতে ইসলাম কি চায়, কেন চায়, কিভাবে চায়। তাদের মূল কথাই ছিল জমিন আল্লাহর, জমিনের মালিক আল্লাহ, সুতরাং আইনও হবে আল্লাহর। ওরা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। এই দুইটা বলিয়ে তাদের ছিল যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে, এই জমিনে আল্লাহর আইন কায়েম করবে এবং সৎলোকের শাসন দেবে। কিন্তু
এই 2025 সালে যখন নির্বাচন হয়, 26 সালে যখন নির্বাচন হয়, আপনারা জানেন ওই নির্বাচনে তার দল মানে জামাতে ইসলামী ক্ষমতায় চলে যাবে এরকম একটা সিগন্যাল আমেরিকা এবং পাকিস্তান থেকে পেয়ে গিয়ে তারা মোটামুটি মন্ত্রী কাকে বানাবে, কোন মন্ত্রণালয়ে দিবে সেটাও কিন্তু ঠিক করে রেখেছিল। কিন্তু পশ্চিমা প্রভুদের খুশি করার জন্য, সন্ত্রাসবাদকে খুশি করার জন্য তারা বললেন আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাংলাদেশে চালু করব না, অর্থাৎ ইসলামী আইন বাংলাদেশে চালু করবে না। তাহলে এই যে গত 53 বছর থেকে আপনাকে আমাকে আমাদেরকে যা তারা খাইয়েছে, শুধুমাত্র ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে তারা সেটা থেকে বেরিয়ে এসছে। কেন বেরিয়ে এসছে? ক্ষমতায় যাওয়া দরকার। তাদের ধারণা ক্ষমতায় যেতে পারলে অনেক কিছুই হয়তো করা যাবে। এখন মানুষকে মিথ্যা একটা আশ্বাস দেয়। আমরা জামাতে ইসলামের একটি সংস্করণ আমরা আফগানিস্তানে দেখেছি। মহিলাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, মহিলারা খবর পাঠ করতে পারে না, বাজারে যেতে পারে না, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, শুধু প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়তে পারে। এটা হচ্ছে জামাতের মডেল। জামাত, এই ইসলামী ব্যাংক জামাতের কোনো মালিকানা ছিল না। সেই ডক্টর ইউনূসের সময়ে জামাত সেটাকে আবার কুক্ষিগত করেছে। সরকার বলছে 11,000 কোটি টাকা সেখান থেকে ড্রেন করে নিয়ে গেছে নির্বাচন করার জন্য। এইসব আমরা শুনছি, আমরা বলছি না। পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের মন্ত্রী বলছেন আর আমরা সেটা শুনছি। তাহলে খেয়াল করে দেখেন, এই জামাতে ইসলামী আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সহ যেই সব সীমান্তবর্তী অঞ্চল আছে সেই সব অঞ্চলে তারা আস্তে আস্তে দুর্গ গড়ে তুলছে। এই দুর্গ গড়ে তুলে এই বাংলাদেশে একটি যুদ্ধ তারা করতে চায়, যেই যুদ্ধটি হবে ভারত এবং পাকিস্তানের এই প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হবে বাংলাদেশ। এখানে অস্ত্র আসবে আমেরিকা থেকে, এখানে অস্ত্র আসবে চায়না থেকে, এখানে অস্ত্র আসবে পাকিস্তান থেকে, আর যুদ্ধে মরবে আমাদের সন্তান, আমাদের পিতৃপুরুষের ভিটা জ্বলবে, আমার দেশ আপনার দেশ জ্বলবে। এই জ্বলা বন্ধ করতে হলে, এই দেশকে উন্নয়নের গতিধারায় ফিরিয়ে আনতে হলে এই মৌলবাদী চেতনাকে চিরতরে নস্যাৎ করে দিতে হবে, উচ্ছেদ করতে হবে। মানুষের শাসন মানুষের জমিনে সারা পৃথিবীতে আছে, সৌদি আরবে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশেও আছে। আমাদের বাংলাদেশে ইসলামিক অনেক আইন রয়েছে, বিয়ের আইন, পারিবারিক আইন, সম্পত্তি বিলি বন্টনের আইন। বাংলাদেশে ইসলাম বিরোধী আইন বলে কিছু নেই। আমাদের যে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা, এটি কোনো অন্যায় ব্যবস্থা নয়। কারণ ইসলামে যে সুদের কথা বলেছে, ওই রিবাকে যদি আজকে ব্যাংকিং ব্যবস্থার সাথে তুলনা করেন, সেটা আকাশ এবং পাতাল। আগে ধনী লোকেরা গরিব মানুষকে সুদ দিত, দিয়ে এটা যদি না দিতে পারে সময় বাড়াতো, সুদের হারও বাড়তো। এক সময় জমি জিরাত সব হারিয়ে তারা বাস্তুহারা হয়ে যেত। কিন্তু আজকের দিনে ব্যাংকের সুদ 5%, 7%, 2%। কিন্তু এর বিনিময়ে তারা শুধু টাকাই দিচ্ছে না, তারা সেবা দিচ্ছে। এবং আপনার কার্ড দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে টাকা উত্তোলন করতে পারেন, ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। চোখের নিমেষে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারেন। এখনের যে ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে, এটা সুদভিত্তিক বললে ভুল হবে, এটাকে বলতে হবে বাণিজ্য ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের জীবনের 90 ভাগ হচ্ছে ব্যবসা আর 10 ভাগ হচ্ছে অন্যান্য জিনিস। ব্যবসাকে তিনি হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন যেটা ব্যাংকিং ব্যবস্থা চলছে, এটা ব্যবসা, এটা সুদ নয়। সুতরাং বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন নেই। যেটা আছে বাংলাদেশে, সেটা হচ্ছে প্রগতিশীল রাষ্ট্রকে গড়ে তোলার জন্য আইন, যেটাকে বলা যায় তাজির। তাজির মানে হচ্ছে কাসাস এবং হাদ নামে যে ইসলামিক শাসন ব্যবস্থা রয়েছে, সেটার যে লেকুনা, সেটা পূরণ করার জন্য তাজির বা রাষ্ট্র নিয়ন্ত্রিত রাষ্ট্র মানে আইন তৈরি করবে। সে আইন কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করবে না। বাংলাদেশে সেটা আরও 50 বছর আগ থেকে আছে, ভবিষ্যতেও থাকবে। বুঝতে হবে, বাংলাদেশ শুধু মুসলমানের দেশ নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি, ধর্ম, বর্ণের মানুষ একসাথে যুদ্ধ করে যে দেশটি স্বাধীন করেছে, সেই দেশের সকল মানুষের, সকল জাতের, সকল বর্ণের মানুষের জন্য একটি আইন রয়েছে। এই আইনকে যারা শ্রদ্ধা করে না, তারা মুখে মুখে ইসলামিক আইন চায়, আর ক্ষমতায় যাওয়ার সময় হলে
তারা সেখান থেকে ফিরে আসে। তাদের এই মুনাফিকি ৭১ও দেখেছি, আমরা ভবিষ্যতেও দেখব। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। এটা তো নতুন কথা না, আমরা তো অসংখ্যবার ইউনূস সরকার আমার বলে দিচ্ছি যে ইউনূস সরকার বিদায় নিলে পরে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন না, অথবা এনসিপি অথবা ইনকলাব মঞ্চ অথবা জুলাই মঞ্চ এদের কপালে শনিবার করবো। এটা কারণটা হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর সেই জন্য না, ছাত্রদল কতটা ভয়ঙ্কর সেই জন্য না, ওরা যে কর্ম করছে, ওরা যে কাজ করছে, ওরা পাবলিকের হাত থেকে তো ওদের রক্ষা পাওয়ার কথা না। এবং এরই উদাহরণ হচ্ছে হবিগঞ্জের মাহাদি, ছাত্রদল যার উপরে ধোলাই দিয়েছে বলে মাহাদি নিজে অভিযোগ করছে। এরই উদাহরণ নেত্রকোনায় সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, তার উপরে ছাত্রলীগ যে হেনস্থা করেছে তাকে নিহত করে। এই উদাহরণ দুটি খুব উৎকৃষ্ট উদাহরণ। দেখেন, নৈতিক জায়গা থেকে আমরা এই দুইটা কাজকে আমরা সমর্থন করতে পারি না, আমরা সমর্থন করি না। কিন্তু মুদ্রার অন্য দিকটা যদি আপনি দেখেন, এই যে গতকালকে আমি একটা কন্টেন্ট আপনাদের সঙ্গে আলোচনা করেছি, এতটা নির্দয় নৃশংস মানুষ কিভাবে হয়, সে যে এবং তাকে পিটিয়ে মারলো এবং মারার পরে তাকে তার স্ত্রীকে সাথে বের হওয়ালো এবং মৃত্যু মুখে যখন সে পতিত হলো তখন পানির তৃষ্ণায় করছিল, তখন তার মুখে প্রস্রাব করে দিল। এই যে দৃশ্যগুলো, এইগুলো যে আজকে যারা নেত্রকোনায় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের ভিডিও দেখে খুব তাদের সুশীলতা জেগে পড়েছে, তাদের চোখে কি ওই নির্মম ঘটনাগুলো চোখে পড়ে না? এই নির্মম ঘটনাগুলো প্রকৃতির উঠতে পারে না। প্রকৃতির প্রতিশোধের ভয়ে ওদের যারা গুরুরাও যে ছটপট ছটপট করছে, একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না। কে বলছে জানেন? সেই প্রখ্যাত বিখ্যাত নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারির বয়ানটা আমাদের চোখের সামনে আছে, সেই বয়ানটা একটু আপনাদেরকে শোনাই। আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কেউ রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ এক জায়গায় কেবল হানা দিয়েছে। আপনার আসিফ মাহমুদ সজীব ভয়ে বলেছিল তারা গুপ্ত হামলার ভয় আছে। তো শুধুমাত্র সমন্বয়কের ঘটনা ঘটেছে, এর বাইরে আওয়ামী লীগ ছাত্রলীগ তার উপরে হামলা করেছে। আরো ঘটেছে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ছাত্রলীগের এটা খুঁজে গিয়েছিল বিএনপি ছাত্র দলের ছেলে পেলে, তখন ওইখানে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার চট্টগ্রাম সফরে গিয়ে সেখানকার গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলেন তিনি। আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়, তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে, সে ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তো দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হয়, নাসিরউদ্দিন পাটোয়ারিদের সরকার তো ছিল, ইউনূস সরকার ছিল, সেই সরকার কেন আওয়ামী লীগের দোষীদের শাস্তির ব্যবস্থা করে নেই? এই প্রশ্ন তো ঘুরে ফিরে উঠতেই পারে যে তাদের সুযোগ থাকার পরেও তারা আওয়ামী লীগের বিচার করে নাই। আর আওয়ামী লীগ প্রকাশ্যে আসবে এটা তো অনেক আগে থেকেই সবাই জানে, আমরা সবসময় বলি। এর আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন বারণ মাজিদ জামে মসজিদ জুমার নামাজ আদায় করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতা অংশ নেন তিনি। এই যে বলছে যে আওয়ামী লীগ যেন জনগণের উপরে হামলা না করতে পারে, জনগণ খুঁজে, জনগণই তখন আওয়ামী লীগকে খুঁজে। আওয়ামী লীগ খুঁজে হলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এদেরকে খুঁজতে পারে। যেটা চার মিলে যায়, সেটাই তো। সুস্থ থাকবেন, আপনাদের সেখানে আতিক রহমান, পূর্ণিয়া। 2004 সালের 21 আগস্ট নিশ্চয়ই আপনাদের মনে আছে। বাংলাদেশ আওয়ামী লীগের একটি শান্তি সমাবেশ ছিল সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে নারকীয় গ্রেনেড হামলা হয়। সেই গ্রেনেড হামলায় 23 জনকে জীবন দিতে হয়, কয়েকশো মানুষকে
গ্রেনেডের স্প্লিন্টারের ক্ষত নিয়ে পঙ্গুত্ব বরণ করে ধুকে ধুকে জীবনযাপন করতে হচ্ছে। সেদিন টার্গেট ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার রাজনৈতিক সহকর্মী সহ সকলকে পৃথিবী থেকে বিদায়